আর এই যে দেখেন ভদ্রলোক, আসসালামু আলাইকুম। এই লোকটা ইন্ডিয়াতে যে আমাদেরকে ভুলে গেছে, মানে আগে ভালো মন্দ খাওয়াইতো। যান বাড়ি যাই ঘুমান। সে আমাকে 5টি টাকা দিয়ে সাহায্য করেছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন একটা গল্প শোনাবো। আর আজকের গল্পটা হচ্ছে ওইসব জিনিস নিয়ে যা আমাদের সাথে প্রতিদিনই ঘটে। যেমন আপনারা যদি আপনাদের ভাইয়ের মতো চাকরিজীবী হন, তাহলে প্রতিদিন সকালটা শুরু হবে রাস্তার পাশের সিগনালে দাঁড়িয়ে। বাসা থেকে বের হয়ে যখন মেন রোডে উঠবেন, তখন লং টাইম আপনাকে সিগনালে দাঁড়িয়ে থাকতে হবে। সিগনালে আপনার সামনে দিয়ে গাড়ি থাকুক আর না থাকুক, আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেনই যতক্ষণ আপনার সামনের পুলিশ মামা আপনাকে সিগন্যাল শেষ না করে। এরপরে যথারীতি অফিস যাবেন, এবং অফিসে যে যদি আপনাদের ডেস্ক জব হয় আপনাদের ভাইয়ের মতো 9টা থেকে 4টা পর্যন্ত বা 5টা পর্যন্ত বা 7টা পর্যন্ত, যার যে টাইম পর্যন্ত অফিস সে টাইম পর্যন্ত ডেস্কেই বসে কাজ করতে হবে। আর যদি ফিল্ড জব হয় বা যদি কোনো মার্কেটিং সেক্টরের জব হয়, তাহলে তো ভাই আপনার লাইফ শেষ। সারাটা দিন আপনারা এই সিগনালেই দৌড়াদৌড়ি করবেন। আর দৌড়াদৌড়ি করে অফিস টাইম শেষ হলেই কিন্তু শেষ না, আবার সেই সিগন্যাল পার হয়ে আপনাকে বাসায় ফিরে আসতে হবে। আর বাসায় ফিরে আসলে মনে করলেন কি সারাদিনের কাজ শেষ? নো ব্রাদার, সারাদিনের কাজ মাত্র তখন শুরু। আপনাদের ভাই যেহেতু 9টা থেকে 4টা বা 5টা পর্যন্ত অফিস করে, আর তার অফিস যেহেতু বাসার কাছাকাছি, সেহেতু বাসায় আসতে তার খুব একটা সময় লাগে না। অফিস থেকে বাসায় আসতে আমার খুব বেশি হলে 15 মিনিটের মতো সময় লাগে। আর বাসায় আসার পরে কিছুটা সময় আমি রেস্ট করতে পারি। আর রেস্ট করার পরে আমার বাসার অফিস শুরু হয়। কীরকম? এই ধরেন সন্ধ্যার পরে আপনাকে বের হইতে হবে। বের হয়ে হয়তোবা বাসার মেম্বারদের জন্য অথবা নিজের জন্য ডিসপেন্সারিতে যেয়ে ওষুধ নিতে হবে। ঠিক আছে, ডিসপেন্সারিতে তো প্রতিদিন যেতে হয় না, কিন্তু মুদি বাজারে কিন্তু আপনার যেতেই হবে। মুদির দোকান থেকে টুকটাক ডিম আনা, শ্যাম্পু আনা, এগুলো আমাদের লাইফে লেগেই থাকে। মুদি বাজারে যাবেন, আর মুদি বাজার যেহেতু করবেন, প্রতিদিন কিছু না কিছু টাটকা শাকসবজি আপনাকে কিনতেই হবে। আর ঢাকা শহরে সন্ধ্যার সময় আপনারা যে কী টাটকা সবজি পাবেন সেটা তো সবাই জানে। তারপরেও সকালবেলা যেহেতু আপনি সবজি কিনতে পারেন না, সেহেতু অফিস থেকে এসে সেটা আপনাকে কিনতে হবে। আর এই হলো বাসার কাছের টুকটাক টাটকা সবজি। আর যদি যেদিন একটু বেশি বাজার করতে হবে, সেদিন আপনাকে যেতে হবে নিউ মার্কেটে যে হয়তো বা ফল ফ্রুটস কিনবেন, নয়তো বা অন্য কোনো কিছু কিনবেন। আর সাংসারিক যদি কোনো কিছু কিনা লাগে, তাহলে তো সেদিন সন্ধ্যাটাই আপনার শেষ। আর এই জিনিসগুলো আমাদের সাথে রেগুলার রিপিট হতে থাকে, মানে প্রতিদিন হয় আপনাকে আজকে মুদি দোকানে যেতে হবে, নয় কালকে ওষুধের দোকানে, নয় কালকে পরের দিন সবজি কিনতে, নয় তার পরের দিন অন্য কোনো কাজ না কাজ করতেই। আপনি কাজ থেকে রিলিফ পাবেন বিছানায় শোয়ার আগ মুহূর্তে। সেটা রাতের 10টা হতে পারে, 11টাই হতে পারে, বা আরও বেশিও হতে পারে। এইভাবে পুরো সপ্তাহটা কাটানোর পরে যখন প্রচুর পরিমাণে একঘেয়ে হয়ে যাবে লাইফ, তখন আপনাদের দরকার কি একটু ব্রেক। আর ঢাকা শহরে আপনারা ব্রেক নেওয়ার মতো জায়গা কোথায় পাবেন? লাস্ট ভিডিওতে বলছিলাম যে ঢাকা শহরে ব্রেক নেওয়ার মতো 2টা জায়গায় আছে বাইকারদের। একটা হচ্ছে 300 ফিট, আর নয়তো মাওয়া। আর মাওয়াতে আবার আপনাদের সবসময় যেতে পারবেন না, কারণ সবসময় মাওয়াতে ইলিশ মাছ পাওয়া যায় না। কিন্তু এইবার মনে হয়েছে যে মাওয়াতে তো ইলিশ মাছ পাওয়া যায়, তাই বেশ কয়েকজন ভাই ব্রাদারকে নক করে আমরা একসাথে চলে গেছিলাম সেদিন মাওয়াতে। যেহেতু বৃহস্পতিবার রাতে প্রচুর পরিমাণ রাশ থাকে, তাই আমরা ইচ্ছা করে সেটা শুক্রবার রাতে করি। যেহেতু শনিবার দিন অনেক অফিসে খোলা থাকে, সেহেতু বৃহস্পতিবার রাতের তুলনায় শুক্রবার দিন রাতে মাওয়া রোডে আমরা যথেষ্ট পরিমাণ জ্যাম ফ্রি। আর নতুন একটা আইন পাস করা হয়েছে, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়েতে আপনার গতিতে থাকবে 60 কিলোমিটার। তাই আজকে আমরা ট্রাই করব 60 কিলোমিটার গতিতে কতক্ষণ মাওয়া পৌঁছানো যায়। সবসময় চেষ্টা করবেন একটু মাঝরাতে বাসা থেকে বের হওয়ার জন্য। 10টার পরে, সেটা যদি 11টা বা 12টা হয়, বা যদি 1টা হয়, তাহলে সেটা খুবই ভালো হয়। কারণ ঢাকা থেকে মেয়র হানিফ ফ্লাইওভারে যখন একবার উঠে যাবেন, তখন মাওয়া পৌঁছাইতে আপনার সময় লাগবে সর্বোচ্চ 30 মিনিট থেকে 45 মিনিট। হ্যাঁ, আপনি 60-65 কিলোমিটার স্পিড যদি একভাবে ধরেও রাখতে পারেন, তাও 45 মিনিটের বেশি সময় কিন্তু আপনাদের লাগবে না। আর আমার গোপ্রোতে চমৎকার একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে ভিডিও রেকর্ড হয় কিন্তু অডিও রেকর্ড হয় না। এই কারণে আপনাদের সাথে এতক্ষণ যা গল্পগুজব করছি কিছুই রেকর্ড হয় নাই। আর এই যে দেখেন ভদ্রলোক, আসসালামু আলাইকুম। এই লোকটা ইন্ডিয়াতে যে আমাদেরকে ভুলে গেছে, মানে আগে ভালো মন্দ খাওয়াইতো। ভাঙতি নাই, যান সাইডে যান। মানে তার মাথায় একটা টাক দিতে হবে, তাহলে তার স্মৃতিশক্তি ফেরত আসবে। আর হুট করে আমরা প্ল্যান করছি যে আমরা আজকে মাওয়া যাবো। এই ধরেন, যান বাড়ি যাই ঘুমান। সে আমাকে 5টি টাকা দিয়ে সাহায্য করেছে। আর আজকে মাওয়া যাওয়ার প্ল্যান হচ্ছে আমাদের 4টা বাইক। এই যে এক ভদ্রলোক, হ্যালো।
সে নাকি বিদেশে যে উবার চালাবে এই জন্য সে মোটরসাইকেল বাদ দিয়ে দিবে। যাই হোক, এই যে এটা আমাদের সাফা ভাইয়ের বাইক, ওইটা আমার, ওটা সানির, আর এটা হচ্ছে এই ভাইয়ের। আর যেহেতু আজকে শুক্রবার সেহেতু মাওয়া রোডে প্রচুর পরিমাণে ভিড় হবে, আর আমরা সেটা দেখার জন্য মাওয়াতে যাইতেছি যে 60 কিলোমিটার স্পিড মেনটেন করে দেখি কয়জন মাওয়া যেতে পারে। আর এখন হচ্ছে আমরা টিএসসিতে মোটামুটি 1 ঘন্টার মতো হয়ে গেছে, আর এখন আমরা এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা হয়ে যাব। এখন রাত্রে বাজে মোটামুটি 12টার মতো, 11:43 বাজে, আর দেখছেন ঢাকায় ঢোকার রাস্তাটা কি পরিমাণ জ্যাম। মানে ঢাকা শহরের বাইরে থেকে যে গাড়িগুলো ঢাকায় ঢুকে মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে তাদেরকে জ্যামে পড়ে থাকতেই হয়। মোটামুটি সন্ধ্যা 7টা-8টা থেকে এই জ্যাম মধ্যরাত পর্যন্তই থাকে, এই রাস্তা থেকে আবার জ্যাম নেই। এই জ্যামের মেন কারণটা হচ্ছে গুলিস্তানের যে টোল প্লাজাটা সেটা যথেষ্ট পরিমাণ ন্যারো, যতটুকু হওয়ার দরকার ছিল ততটুকু এটা হয় নাই, যে কারণে এই গাড়িগুলো এইখানে প্রচুর পরিমাণে জ্যামে দাঁড়ায় থাকে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের গতিসীমা দেওয়া হয়েছে 60 কিলোমিটার, আমার গাড়ি এখন আছে হচ্ছে 62-63 কিলোমিটারে। আর এই যে আমার ভাই ব্রাদাররা সবাই আমাকে ক্রস করে চলে যাইতেছে 58, 60, 59, 60। মানে এক্সপ্রেসওয়েতে যদি এই স্পিডে মানুষ মোটরসাইকেল চালায় তাহলে সে অ্যাক্সিডেন্ট করবে কিনা শিওর না, তবে পিছন থেকে যে তাকে গাড়ি এসে মেরে দিবে এইটা মোটামুটি আমি শিওর। পদ্মা সেতুতে এসে ট্রেনের দেখা পেয়ে গেছি। এই ট্রেনটা মেবি খুলনার দিকে যাচ্ছে না। আর রাত যত বেশি গভীর হয় মাওয়ার পরিবেশটা তত বেশি সুন্দর লাগবে আপনার কাছে। ওখানে যে শুধুমাত্র আপনারা ইলিশ খেয়ে চলে আসবেন এটা কিন্তু না, মাওয়াতে এখন অনেক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। ওইখানে আপনার অনেক ধরনের দোকান আছে। ওখানে বাচ্চাদের জন্য খেলনার দোকান যেরকম আছে ঠিক তেমনি পানিপুরির দোকান আছে, ফুচকার দোকান আছে, তারপরে আরও অনেক দোকান সেখানে আছে, যেখানে আপনার সারা রাত ঘোরাঘুরি করতে পারবেন আর নদীর পাশে খুব ভালো একটা সময় স্পেন্ড করতে পারবেন। এরপরে আসি মাওয়াতে যে ইলিশ খাওয়ার পড়বে। হ্যাঁ, আপনি যদি অফ সিজনে মাওয়াতে যান, আই মিন সপ্তাহের মাঝখানে গেলেন, রবিবার, সোমবার বা মঙ্গলবার, যখন এখানে দর্শনার্থী আরো কম থাকবে তখন দেখবেন সব দোকানিরা আপনার উপর হুমড়ি খেয়ে পড়বে যে মামা এদিকে আসেন, আমাদের কাছে বড় আছে, আমাদের কাছে কম আছে, সেই অবস্থা। তবে আপনার যদি শুক্রবার শনিবার যান, মানে যখন দর্শনার্থী বেশি থাকবে তখন কিন্তু তাদের ভাবটাই পুরো অন্যরকম, মানে আপনি তাদের কাছে যে দামাদামি করতে হবে। সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের হাতিরপুলের ইলিশ মাছের থেকে মাওয়ার ইলিশ মাছের দাম আপনার কাছে বেশি চাইবে। ক্যামেরাম্যান সানিগিরির সাথে জাহিদ ভাই হামলা। ভাই বড় 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 চাই, কন না কেন, এই কথা কন। হ্যাঁ বলেন। বড় ভাই ডাকতে স্যার। এই কি এগুলো, এটা কত কত দূর মামা, এটা কত দূর বের করলা? 1 কেজি। এটা একটা জিনিস বের করছো, ঠিক আছে। এটা কি বের করছো তুমি, এটা কি বের করছো? এটা গো, ওটা ফ্রি ফ্রি। 1 কেজি দেবো না, আর একটু কম, 1 কেজি থেকে একটু কম, 800। মাপো দুইটা মাছ 4200 টাকা, বেশি না। কেজি কত করে ধরছো? কেজি না তো পিস। আচ্ছা কেজি কত করে ধরছো? আমার এটা কম, কেজি তো বেশি, আমরা 1800 দিয়ে দিচ্ছি। 1800 করে কেজি বেচতে 1 কেজির স্যার 800 টাকা দিবেন। রাগ করেন না স্যার,
না খাওয়ার মতো বলছি খাওয়া যাবে না খাওয়ার মতোই বড় মাছটা ভাই তবে দামাদামি করতে হবে সুন্দর মতো। ওদের সাথে যদি আপনি বার্গেটিং করতে পারেন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত মূল্যেই আপনার পছন্দের ইলিশ মাছটা কিন্তু পেয়ে যাবেন। যেমন আমাদের কাছে বড় মাছের যেমন দাম চাইছে, ঠিক সেম মাছটার দাম প্রায় 1/3 কমায় ফেলছিল যখন আমরা একটু জোরে সোরে ধরছি। তারপরেও আমরা সেখান থেকে বার্গেটিং করতে না পেরে অন্য দোকানে চলে আসছি এবং সেই দোকান থেকে আমরা পছন্দ করে ইলিশ মাছ নিয়ে নিই। আর হ্যাঁ, মাছ নেওয়ার পরে অবশ্যই মাছ কিন্তু আপনারা নিজেরা দাঁড়িয়ে থেকেই কাটাবেন, কারণ ওখানকার যে পরিবেশ দেখলাম ওটা আমার কাছে অতটা হাইজেনিক মনে হয় নাই। আপনারা যদি সামনে থাকেন তাহলে হয়তো আপনাদের পছন্দ মতো আপনাদের মাছটা পরিষ্কার করে দিতে পারেন। আর এরপরে আসেন মাছ ভাজার পালায়। মাওয়াতে আপনি দুইভাবে মাছ ভেজে খেতে পারবেন। এক হচ্ছে যে আপনি নিজে সরিষার তেল কিনে দিবেন, আর নয়তো ওদের কাছে যে সরিষার তেল আছে কুদ্দুস মার্কা, আপনাকে সে কুদ্দুস মার্কা সরিষার তেল খেতে হবে। মানে মোটামুটি কোনো তেলের বোতলে লেবেল থাকবে না, আর আপনি ওদের কাছে যখন এটা কোন ব্র্যান্ডের বা কোন কোম্পানির বা ওরা নিজেরা ঘানি থেকে ভাঙায় আনছে কিনা এগুলো জিজ্ঞাসা করবেন, তখন আপনাকে আবল তাবল উত্তর দিবে। এই কারণে মনে নিতে হবে ওটা হচ্ছে কুদ্দুস মার্কা সরিষার তেল। আপনাদের যদি রুচিতে কুলায় কুদ্দুস মার্কা সরিষার তেল দিয়েই আপনারা ইলিশ মাছ ভেজে খাবেন, আর নয়তো একটু চালাক হলে ঢাকা থেকে সরিষার তেল কিনে নিয়ে যাবেন। যেহেতু আমরা হুট করে ডিসিশন নিয়েছি সেহেতু আমরা তাদের কুদ্দুস মার্কা সরিষার তেল দিয়েই ইলিশ মাছ ভেজে খেয়েছি। আর ইলিশের সাথে আপনারা বেগুন ভাজি তো নেবেনই, আর ইলিশের লেজ ভর্তা যদি না খান তাহলে প্রচণ্ড রকমের মিস করবেন। কি ডাল কি হেভি মজা? জি স্যার, ডালের রিভিউ তো আপনি দিবেন। আর অনেক কাঠখড় পোড়ানোর পরে আমাদের ইলিশ মাছ কত কাটকর পড়াইছে টেবিলে চলে এসেছে। যে দামাদামি আমাদের সানি ভাই করেছে, এরকম দামাদামি আর দু একটা জায়গায় করলে কিডনি বেচে তারপরে ওখান থেকে আসতে হবে। শাবাশ। এই যে আমাদের ভর্তা চলে আসছে, ওই পাশে মাছ, এই যে ডাল, এই যে ভাত। ভর্তাটাও তো মজা লাগতেছে না, কিন্তু বেগুন ভাজিটা বেশি মজা লাগতেছে। বড় করে নিঃশ্বাস নিলে খুব সুন্দর একটা গ্রান পাওয়া যাইতেছে। মনে হচ্ছে আশেপাশে কেউ ধান শুকাইছে, মানে পাকা ধানের যে একটা গ্রান, এই গ্রানটা পাওয়া যাইতেছে। আই মিন গ্রামের দিকে গেলে রাস্তার দুই পাশ থেকে এরকম গ্রান পাওয়া যায়। আর এভাবেই সারাদিনের কর্মব্যস্ত দিন শেষ করে রাতের বেলা হুট করে প্ল্যান করে ভাই ব্রাদার নিয়ে একসাথে মাওয়াজে ইলিশ খাওয়া, আর ইলিশ খাওয়ার পরে আবার সেই রাতেই ঢাকায় ব্যাক করার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর আপনারা চাইলেও মাঝে মধ্যে ট্রাই করতে পারেন যে এরকম হুট করে প্ল্যান করে ভাই ব্রাদাররা মিলে মাওয়া চলে গেলেন অথবা 300 ফিটে চলে গেলেন, যে কোনো একটা জায়গায় গেলেন যেখানে গেলে আপনি রিল্যাক্স হতে পারবেন। তাহলে আপনি পরবর্তী এক সপ্তাহ আবার র্যান্ডমলি অফিস করার, আবারও স্ট্রেস নেওয়ার মতো এনার্জি পেয়ে যাবেন। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। এটা আমাদের জুলাই মাসে 1 তারিখে আমরা ইজারা নিয়েছি 1 বছরের জন্য, প্রায় শেষের দিকে আমাদের ইজারা। আগামী মাসে আমাদের ইজারা শেষ। এটা কি মোটরসাইকেলের পার্কিং এর ভাড়া? পার্কিং, ঘাট চাষ সব মিলে আর কি 10 টাকা। আমরা তো ঘাট পার হবো না, তো ঘাট পারানোর সিস্টেম নাই বস। ফেরি আছে? না